খবর সংযোগের সাপ্তাহিক হাইলাইটে আপনাদের স্বাগতম। বড়দিনের যে দিনটা সেটা শান্তির বার্তা বহন করে, কিন্তু এবার তা বহন করলো না পারমাণবিক বোমারু বিমান। 2026 সালে আরো খারাপ হবে বলে ইতালির প্রধানমন্ত্রী সতর্কবার্তা। আর চীনের ক্রমাগত অরুণাচল দখলের স্বপ্ন। চলুন তাহলে শুরু করি বিশ্ব রাজনীতির উত্তপ্ত সপ্তাহ, পুতিনের বড়দিন উপহার থেকে চীনের অরুণাচলের দাবি পর্যন্ত। প্রথমেই পুতিনের শুভ বড়দিন, আকাশে পারমাণবিক বোমারু বিমান। বন্ধুরা, আমরা সবাই জানি বড়দিন মানে শান্তি, আনন্দ আর পরিবারের সঙ্গে সময় কাটানো, কিন্তু ভ্লাদিমির পুতিনের কাছে বড়দিনের অর্থ একটু আলাদা সবার চাইতে। এই জন্য তো তিনি ভ্লাদিমির পুতিন এই বড়দিনে তিনি ব্রিটেনকে শুভেচ্ছা জানিয়েছেন দুটি Tu-95MS পারমাণবিক বোমারু বিমান পাঠিয়ে। এটা আবার কেমন কথা? তাহলে চলুন শুনি। 25শে ডিসেম্বর যখন পুরো পশ্চিমা বিশ্ব বড়দিন উদযাপন করছিল, ঠিক তখনই রাশিয়ার দুটি কৌশলগত বোমারু বিমান, যেগুলোকে বেয়ার্স বলা হয়, নরওয়েজিয়ান সাগরের উপর দিয়ে ব্রিটিশ আকাশ সীমার দিকে উড়ে যায়। এই বিমানগুলো পারমাণবিক ক্রুজ মিসাইল বহন করতে সক্ষম। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য, এটা একটি নির্ধারিত ফ্লাইট ছিল, 7 ঘন্টারও বেশি সময় ধরে নিরপেক্ষ আকাশ সীমায়। কিন্তু টাইমিংটা তো দেখুন, বড়দিনের দিন। এখানে ন্যাটো কি প্রতিক্রিয়া জানালো বন্ধুরা, জেনে আসা যাক। স্বাভাবিকভাবে ন্যাটো তাৎক্ষণিক ফাইটার জেট পাঠিয়ে রাশিয়ান বিমানগুলো ট্র্যাক করতে শুরু করে। Su-33 ফাইটার জেট রাশিয়ান বোমারু বিমানগুলোর সঙ্গে ছিল। পুরো ব্যাপারটি ছিল একটা স্পষ্ট পাওয়ার এভিয়েশন, মানে শক্তি প্রদর্শন। এখন প্রশ্ন হলো কেন? দেখুন, এই Tu-95MS বিমানগুলো 1950-এর দশকে প্রথম উড়েছিল, কিন্তু আজও এগুলো রাশিয়ার পারমাণবিক শক্তির অন্যতম স্তম্ভ হিসাবে ধরা হয়। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এগুলো বিশ্বের একমাত্র প্রপেলার চালিত কৌশলগত বোমারু বিমান। এদিকে ইউক্রেনে যুদ্ধ চলছে প্রায় 4 বছর ধরে। এই একই বিমান দিয়ে রাশিয়া ইউক্রেনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এখন বড়দিনের দিন এগুলো ব্রিটিশ আকাশ সীমার কাছে পাঠানো মানে একেবারে বার্তাটা পরিষ্কার, আমরা এখানে আছি এবং আমরা যা চাই তা করতে পারি। এটা কি শুধু একটা প্রতীকী ঘটনা, নাকি এটা বড় কিছুর ইঙ্গিত? মনে রাখবেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই বছরে মানে 2025 সালের সেপ্টেম্বরে রাশিয়ান বিমান এস্তোনিয়া আকাশসীমা লঙ্ঘন করে 12 মিনিট ছিল। অক্টোবরে পোল্যান্ডকে 3 বার সতর্ক হতে হয়েছে। এটা একটা প্যাটার্ন। পুতিন পশ্চিমাকে ক্রমাগত পরীক্ষা করছেন, দেখছেন কত দূর যাওয়া যায়। আর দেখে তিনি ফলাফল পেয়েছেন, কারণ পশ্চিমারা, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তো ভয়ে থরথর করে কাঁপছে। এরপর রয়েছে মেলানির অস্বস্তিকর সত্য, 2026 আরও খারাপ হবে। কেন তিনি এ কথা বললেন? বিশ্ব কি নতুন যুদ্ধের দিকে? কিমের ক্ষেপণাস্ত্র, ট্রাম্পের বিমান হামলা, ইউক্রেনের সেনা সংকট ও পুতিন জেলেনস্কি সংঘাত। বিশ্ব রাজনীতি কি আবার ভয়ঙ্কর এক মোড়ে দাঁড়িয়ে? একদিকে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক সাবমেরিন গতি বাড়াচ্ছে, আর অন্যদিকে ট্রাম্পের নির্দেশে আফ্রিকার মাটিতে মার্কিন বিমান হামলা। ইউক্রেন বলছে 8 লাখ সেনা ছাড়া সার্বভৌমত্ব অসম্ভব। আর বড়দিনে জেলেনস্কি প্রকাশ্যেই কামনা করলেন পুতিনের মৃত্যু। বন্ধুরা, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন খুব ঠান্ডা মাথায় এক ভয়ঙ্কর বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, আগামী 5 বছর ক্ষেপণাস্ত্র উন্নয়ন চলবেই। কেসিএনএ জানাচ্ছে, সামরিক শিল্প আধুনিকীকরণ, গোলা ও মিসাইল উৎপাদন বাড়ানো। 2026 সালের পার্টি কংগ্রেসে দীর্ঘমেয়াদী যুদ্ধ প্রস্তুতি, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অংশটা কি সেটি জানেন? 8700 টন পারমাণবিক শক্তিচালিত গাইডেড মিসাইল সাবমেরিন। মানে কি? এর মানে হলো উত্তর কোরিয়া এবার শুধু ভূমি নয়, সমুদ্র থেকেও পারমাণবিক হামলার ক্ষমতা চাইছে। আর ঠিক তখনই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া পারমাণবিক সাবমেরিন চুক্তি করছে। কিম বলছেন, এটা আমাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। এটা শুধু কোরিয়ান উপদ্বীপের বিষয় না, এটি পুরো এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দেওয়ার প্রস্তুতি। এরপর চলুন আমরা মুভ করি আফ্রিকায়। সেখানে ট্রাম্পের নাইজেরিয়া হামলা শুধু সন্ত্রাস দমন নয়, এখন চলুন যাই আফ্রিকায়। 25শে ডিসেম্বর রাতে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে ঘোষণা দিলেন, আমার নির্দেশে নাইজেরিয়ায়
আইএসের বিরুদ্ধে মারাত্মক হামলা হয়েছে। এর কারণ হিসেবে তিনি বলেছেন খ্রিস্টানদের ওপর বর্বর হামলা। AFRICOM বলেছে নাইজেরিয়া সরকারের অনুরোধে হামলা হয়েছে। বন্ধুরা, কল্পনা করুন একটু, একটা দেশ তার বাজেটের প্রায় 40% খরচ করছে শুধু যুদ্ধের পেছনে। কি মারাত্মক কথা! এটা কোনো সিনেমার গল্প নয়, এটা আজকের রাশিয়ার একদম চরম বাস্তবতা। পুতিন কিভাবে এই বিশাল যুদ্ধের খরচ চালিয়ে যাচ্ছেন? পশ্চিমা নিষেধাজ্ঞা কি আসলেই কাজ করছে, নাকি পুতিনের হাতে এমন গোপন অস্ত্র আছে যা আমরা দেখতে পাচ্ছি না? খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনে বিহাইন্ড দ্য সিন অনুষ্ঠানের আজকের এই ভিডিওতে আমরা জানব পুতিন যুদ্ধ অর্থনীতির পুরো সিস্টেমটা, যেখানে আছে ছায়া জাহাজ, বিশাল ট্যাক্স বৃদ্ধি আর এক অবিশ্বাস্য অর্থনৈতিক জুয়া। তাহলে চলুন শুরু করা যাক পুতিনের যুদ্ধের অর্থায়ন, লুকানো সত্ত্বের পেছনের গল্প। প্রথমেই জানা যাক পুতিনের এই যুদ্ধের খরচ আসলে কতটা বিশাল। 2024 সালে রাশিয়ার মিলিটারি খরচ হয়েছে প্রায় 14.7 ট্রিলিয়ন রুবল। এটা তাদের জিডিপির প্রায় 10%। এখন প্রশ্ন হলো, এই টাকা আসছে কোথা থেকে? মজার ব্যাপার হলো, পুতিন একটা বাজেট ম্যাজিক দেখিয়েছেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো থেকে টাকা কেটে সব ঢেলে দিয়েছেন কোথায়? প্রতিরক্ষা খাতে। 2019 থেকে 2021-এর তুলনায় যে অতিরিক্ত 10 ট্রিলিয়ন রুবল খরচ বেড়েছে, তার সবটাই গেছে সেনাবাহিনীর পেছনে। স্বাভাবিক কথা, একটা দেশ এত বড় একটা যুদ্ধ চালিয়ে যাচ্ছে প্রায় 4 বছর ধরে, তাদের তো খরচ বাড়াতেই হবে। এটা এমন যেন আপনি আপনার সন্তানের পড়াশোনার চিকিৎসার বাজেট কেটে নিয়ে নতুন গাড়ি কিনলেন, ভবিষ্যতে বিক্রি করে বর্তমানে যুদ্ধ চালাচ্ছেন পুতিন। তাহলে বন্ধুরা শুরু করি ইউরোপের সবচেয়ে বিতর্কিত নেতা ভিক্টর অরবানের সাম্প্রতিক বোমা বিবৃতি দিয়ে। আমি কেন বোমা বলছি, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, বুঝে যাবেন। অবশ্য পশ্চিমাদের নীতি এটা। কি নীতি? নীতি বদলে ভুল হবে। তাদের গায়ের জোরের কথা হলো, তাদের মতের বিরুদ্ধে যে যাবে তারাই বিতর্কিত হবে। যাক, সে কথা ফিরে আসি আগের কথায়। ব্রাসেলসে যাওয়ার পথে বিমানের সাংবাদিকদের সামনে অরবান যা বললেন তা শুনে পুরো ইউরোপ হতবাক। তিনি ঘোষণা করলেন হাঙ্গেরি আর ইউএর বিশ্বস্ত সহযোগিতা নীতি একেবারে মানবে না। কিন্তু কেন? বিষয়টি হচ্ছে রাশিয়ার জব্দ করা সম্পদ নিয়ে। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার প্রায় 210 বিলিয়ন ইউরো মানে প্রায় 25 লাখ কোটি টাকা জব্দ করে রেখেছে। এর মধ্যে 185 বিলিয়ন ইউরো শুধু বেলজিয়ামের ইউরোক্লিয়ার প্ল্যাটফর্মেই আটকে আছে। এখন অরবান অভিযোগ করছেন ইউএর এই সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের নিজস্ব নিয়মই ভেঙে ফেলেছে। কিভাবে? সাধারণত এমন বড় সব সিদ্ধান্ত বন্ধুরা সব সদস্য দেশের ঐক্যমত লাগে, এটা আপনারাও জানেন। কিন্তু এবার ইউএ নেতারা কোয়ালিফাইড মেজরিটি ভোট ব্যবহার করার প্রস্তাব দিয়েছেন, মানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন। অরবানের ভাষায় এটা তাদের নিজেদের আইনের প্রতি অসম্মান করা, আইন লঙ্ঘন করা। অরবান আরও বলেছেন তার বিশ্বস্ত সহযোগিতা দেখিয়েছিলেন, কিন্তু জবাবে ইউএ তাদের অধিকার কেড়ে নিল। বন্ধুরা দেখুন, এই ঘটনার গভীরে আরও কিছু আছে। হাঙ্গেরি এবং অরবান অনেক দিন ধরে ইউএর সাথে তিক্ত সম্পর্ক রয়েছে। রাশিয়া আর পুতিনের সাথে হাঙ্গেরির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অরবানের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা, এইসব নিয়ে ইউএর সমালোচনা আগে থেকেই ছিল। সেই যে শুরুতে বলেছিলাম, তাদের নীতির বিরুদ্ধে, মানে তাদের গায়ের জোরের কথার বিরুদ্ধে কেউ যদি দাঁড়ায়, তারা তখন বিতর্কিত হয়ে যায় এই সো কল ইউরোপিয়ানদের। পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, দাম সীমা একেবারে বেঁধে দিয়েছে ব্যারেল প্রতি $60। এটা বললে ভুল হবে, বলতে হবে যে কি বাজারে যে দাম থাকবে তার অর্ধেকে দাম এই তেল বিক্রি করতে হবে। কিন্তু পুতিন কি করলেন জানতে চান? পুতিন করলেন, তিনি তৈরি করলেন একটা ছায়াবহর, মানে একটা গোপন জাহাজ নৌবহর, যাকে অনেকে ড্রাফটফিল্ড বলে থাকে। কল্পনা করুন 435টি পুরনো জাহাজ কিনে নেওয়া হয়েছে। এই জাহাজগুলোর 85% বয়স প্রায় 15 বছরের বেশি। এরা রাশিয়ার 70% তেল
পরিবহন করছে, তার মানে 100%-এর মধ্যে 70% এরাই এই জাহাজগুলোর মাধ্যমে বিক্রি হচ্ছে। ক্রুড অয়েল এক্সপোর্টের 89% এই জাহাজেই রপ্তানি করা হয়। কিন্তু ফাঁকিটা কোথায়? এই জাহাজগুলো পানামা, লাইবেরিয়া, কুক আইল্যান্ডের পতাকা ব্যবহার করে। তাদের জিপিএস সিগন্যাল বন্ধ করে দেয় বা ভুয়া সিগন্যাল দেয়, নাম বদলায় বারবার, সমুদ্রের এক জাহাজ থেকে আরেক জাহাজের তেল স্থানান্তর করে, কোনো সঠিক ইন্স্যুরেন্স নেই। 2024 থেকে 25 সালে এই ছায়াবহ রাশিয়াকে অতিরিক্ত 9.4 বিলিয়নেরও বেশি ডলার আয় করে দিয়েছে। যদিও নিষেধাজ্ঞা ছিল, তেল বিক্রি হয়েছে $65 দরে, ক্যাপের চেয়েও বেশি। ভবিষ্যৎ কি? তাহলে ভবিষ্যৎ কি হতে পারে? খারাপ দিক কি? 2025 সালে রাশিয়ার জিডিপি গ্রোথ হবে মাত্র 1%, এটা ধারণা করা হচ্ছে। মুদ্রাস্ফীতি থাকবে উচ্চ, শ্রমিক সংকট আরও বাড়বে, বাজেট ঘাটতি বাড়ছে 2.6%-তে। আর ভালো দিক পশ্চিমাদের জন্য কি? নিষেধাজ্ঞা ধীরে ধীরে কাজ করছে, ছায়াবহরের ক্যাপাসিটি কমছে, তেলের দাম কমছে, রাশিয়ার নতুন টেকনোলজি পাচ্ছে না। এটা হচ্ছে পশ্চিমাদের অ্যাজুম। বিশেষজ্ঞরা বলছেন পুতিনের কাছে আরও 12 থেকে 14 মাস টাকা আছে, মানে 1 বছরের বেশি টাকা আছে বর্তমান গতিতে যুদ্ধ চালানো। তারপর তাকে বেছে নিতে হবে হয় যুদ্ধ, নয়তো জনগণের সুবিধা। কিন্তু সমস্যা হলো এই যুদ্ধ অর্থনীতি থেকে বেরিয়ে আসাও কঠিন। যদি হঠাৎ যুদ্ধ থেমে যায় কি হবে? ডিফেন্স ইন্ডাস্ট্রির লাখো মানুষ বেকার হয়ে যাবে, অর্থনীতিতে রিসেশন আসবে, রাজনৈতিক অস্থিরতা বাড়বে। এটা এমন একটা ফাঁদ যেখানে পুতিন ইচ্ছা করলেও সহজে বেরোতে পারবে না। তবে পুতিন এখান থেকে বের করার জন্য কৌশল এঁটে ফেলেছেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা যা জানলাম, পুতিনের যুদ্ধ অর্থনীতি আসলে একটা জটিল সিস্টেম। নাম্বার 1, তেল রপ্তানি ছায়াবহরের মাধ্যমে নিষেধাজ্ঞা এড়িয়ে এখনও বছরে $140+ বিলিয়ন আয়। নাম্বার 2, অভ্যন্তরীণ কর, সাধারণ মানুষের উপর কর চাপিয়ে ট্যাক্স বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি। নাম্বার 3, ভবিষ্যৎ বিক্রি, মানে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, বাজেট কেটে। নাম্বার 4, কেন্দ্রীয় ব্যাংক ম্যাজিক, রুবল ছেপে এবং সুদের হার কমিয়ে। কিন্তু এটা টেকসই নেই, এটা একটা অর্থনৈতিক জুয়া যেখানে জেতার চেয়ে হারার সম্ভাবনা বেশি। কিন্তু খেলোয়াড়টা যখন পুতিন হয় তখন জেতার সম্ভাবনাই বাড়িয়ে যায়। পশ্চিমের নিষেধাজ্ঞা পুরোপুরি সফল না হলেও কাজ করছে। সমস্যা হলো সমন্বয়ের অভাব। যদি ইউএস, ইউকে সবাই মিলে একসাথে কঠোর পদক্ষেপ নেয় তাহলে রাশিয়া আরও সমস্যায় পড়তে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, যুদ্ধ শুধুই ব্যয়বহুল, শুধু টাকার হিসেবে নয়, মানুষের জীবন আর ভবিষ্যতের হিসাবেও। তবে পুতিনের মাথায় নিশ্চয়ই কোনো কৌশল আছে এই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য। আপনার মতামত কি? পুতিন আর কতদিন এই যুদ্ধ চালিয়ে যেতে পারবেন? নিষেধাজ্ঞা কি শেষ পর্যন্ত কাজ করবে? কমেন্টে জানান। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউকে, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্যে যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময়ে আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।